তো অনেকটা ভালো আছে। ইনিশিয়ালি আমিও খুব ভয় পেয়ে গেছিলাম। আমার মুডটা আজকে এত অফ হয়ে গেছে না, মেনলি বিকেলের পর থেকে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে মানডে, আবারও একটা সপ্তাহ স্টার্ট হচ্ছে। এই লাস্ট উইকে মানডে থেকেই তোজোর শরীরটা খারাপ হওয়া স্টার্ট হয়, আর এখনও অবধি সেটা কন্টিনিউ হচ্ছে। তোমাদের লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে মোটামুটি তোজোর ঠিক আছে, বাট তারপর থেকে আবার একটা নতুন বিপত্তি স্টার্ট হয়। সেটা হচ্ছে তোজোর সাংঘাতিক সর্দি আর কাশি। এই কাশি এর আগে কখনো তোজোর হয়নি। মানে সেই কাশতে কাশতে ছেলেটা পুরো হাঁপিয়ে যাচ্ছে, এইরকম অবস্থা। তো সেটা তো কন্টিনিউ হলো একদিন, তারপরে পরের দিনকে বলছে আমার কানে ব্যথা করছে। ননস্টপ 2 ঘন্টা তোজো শুধু কেঁদে গেছে কানে ব্যথা নিয়ে। তো সাথে সাথে গেলাম ডক্টরের কাছে। ডক্টর দেখে বললো যেটা চিন্তা করার কিছু নেই, প্রচণ্ড সর্দি হয়ে গেছে, সেই থেকেই কানে ব্যথা করছে। কারণ তোমরা জানোই কান গলার নাক হচ্ছে ইন্টার কানেক্টেড। তো সেই থেকেই যন্ত্রণাটা হচ্ছে। মানে বলি না, এক একটা সময় এমন যায় মনে হয় কতক্ষণে টাইমটা পাস হবে। যাই হোক, এখন তোজোর মোটামুটি দিনে 3বার করে নেবুলাইজেশন চলছে। বাট এই নেবুলাইজেশন শুরু করাটা খুব টাফ ছিল, কেননা একটা 2 বছরের বাচ্চাকে নাকের সামনে ওরকম মাস্ক ধরে রাখা, তার মধ্যে মেশিনে ওরকম একটা আওয়াজ হয়, তো সব নিয়ে তোজো তো পুরো পাজলড হয়ে গেছিলো। প্রথম 2-1বার দিতে খুব ঝামেলা হয়েছিল, বাট পরে আস্তে আস্তে ব্যাপারটার সাথে অভ্যস্ত হয়ে গেছে। আর ওকে বোঝানোও হয়েছে যে তুমি যদি নেবুলাইজেশন নাও তাহলে দেখবে তোমার কাশিটা কমে যাবে। অ্যাকচুয়ালি কাশিটা এতটাই বেড়ে গেছিলো যে ডক্টরও বললো যে মেডিসিন দিয়ে তো কাশি ওরকমভাবে কমানো যায় না, তার থেকে নেবুলাইজেশনটা দিলেই বেটার হবে, কাশি সর্দি দুটোতেই কাজ করবে। তো গত পরশু থেকে দেওয়া হচ্ছে, পরশু বিকেল থেকে। আজকে মোটামুটি 1.5 দিন মতো হলো নেবুলাইজেশন নিচ্ছে। খুব কাজ দিয়েছে। মানে প্রথমে যেভাবে ঘর ঘর করে কাশছিল, খেতে পাচ্ছিল না, খেতে গিয়ে আরও কাশিটা বাড়ছিল, তখন মানে বমি হয়ে যাওয়ার চান্স থাকছিল। বাট এখন অনেকটা বেটার আছে এই নেবুলাইজেশন নেওয়ার পরে। যদিও আমাদের ছোটোবেলায় সর্দি কাশি হলে এই নেবুলাইজেশনের কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখন যাদের সাথেই কথা বলছি না কেন শুনছি হ্যাঁ বাচ্চাদের সর্দি কাশি হলে এখন নেবুলাইজেশনটা খুব কমন। আমাদের তো শুনলে কিরকম লাগে ওই মাস্ক দিয়ে নেবুলাইজেশন। আমি বাবাকে দেখেছি, মানে বাবা যখন অসুস্থ হয়েছিল তখন নেবুলাইজেশন নিতে হয়েছিল। বাট একটা বাচ্চার এরকমভাবে নেবুলাইজেশন নিতে বলাতে আমি একটু ঘাবড়েই গেছিলাম, বাট পরে সবার সাথে কথা বলে যা বুঝলাম এটা এখন ভীষণ কমন। তোজো, তুমি কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তোমার কি হয়েছে? হুম, শরীরটা ভালো নেই, শরীরটা ভালো নেই? কি হয়েছে? হাতে ব্যথা করছে। হাতে ব্যথা করছে? ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেল, ঠিক হয়ে গেল। ঠিক হয়ে গেলে? আমি হেয়ার ওয়াশ করব, তো তার আগে এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করব। সাইজটা শুধু দেখো কি কিউট। এটা হচ্ছে ইন্ডি ওয়াইল্ডের চাম্পে হেয়ার অয়েল। তো এটা আমি রিভিউটা পড়লাম, খুব ভালো সবাই বলছে। তো সেই কারণে নাইকা থেকে একটা ছোট্ট প্যাক আনিয়েছি, 350 টাকার মতো নিয়েছে। তো যদি আমার স্যুট করে তাহলে আমি বড় প্যাকটা অর্ডার করবো, তোমাদেরকেও রিভিউ শেয়ার করে দেবো। তো চলো এটা এখন অ্যাপ্লাই করে কিছুক্ষণ রাখা যাক, তারপর হেয়ার ওয়াশ করে নেবো। কালকে শুতে শুতে হয়তো 4টে বেজে গেল, মানে কালকে না আজকে সকালই বলা যেতে পারে। রেগুলেশন টাইমে খেলাটা শেষ হয়ে যাওয়া উচিত ছিল, বাট ওই এক্সট্রা টাইম অবধি গড়ালো। মানে এরকম ওয়ান সাইডেড ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগে আমি কখনো দেখিনি। মানে এমন একটা ফাইনাল যেখানে লুজিং টিমের একটাও অ্যাটেম্প্ট অন টার্গেট নেই। যাই হোক, আগেরবারের আর্জেন্টিনা টিমের সাথে এবারের আর্জেন্টিনা টিমের দুটো তফাৎ যেটা নজরে পড়লো। এক হচ্ছে গিয়ে প্রত্যেকের বয়স 4 বছর করে বেড়েছে, আর একটা হচ্ছে যে ক্রিয়েটিভ প্লে মেকিংয়ের জন্য অ্যানুয়াল ডিমারিয়া ছিল না। মানে লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনালটা যারা তোমরা দেখেছো তারা দেখবে মানে ডিমারিয়ার প্রেজেন্স ফিল্ডে কতটা বেশি। যাই হোক, স্পেন রাইটফুলি চ্যাম্পিয়ন। মানে সবচেয়ে ভালো দল যেটা সবাই ভাবছিল যে ফ্রান্স, তাকেও পুরোপুরি ডমিনেট করেছে। আবার রেনিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তাকেও পুরোপুরি ডমিনেট করে হারিয়েছে। তো রাইটফুল চ্যাম্পিয়ন। মিনি সামোসা শুনেছো, এটা হচ্ছে মিনি এগ রোল। আমাদের ব্রেকফাস্টের মেনু আজকে হেভি। এগ রোল অল্প দুটো লেচি বেঁচেছিল, সেই দিয়ে বানিয়ে দিয়েছি। ভালোই হলো। এখন তোজোর জন্য রাত্রিবেলা খুব একটা সাউন্ড স্লিপ ঘুম হচ্ছে না।
তো এই হেয়ার ওয়াশ করার ছিল, মাথায় জলটা পড়েছে আর কি ঘুম পাচ্ছে আমার, মনে হচ্ছে আমি যাই গিয়ে ঘুমিয়ে পড়ি, মানে চোখটা খুলে রাখতে পারছি না। বাট সেসব দিন এখন অতীত। আগে এরকম কিছু মনে হতো, ঘুমিয়ে পড়তাম, হয়ে যেত। কিন্তু এখন তো মাথায় রাখতে হবে, তোজো স্নান হয়নি, ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, তারপরে আমার কথা ভাববার চিন্তা করব। তো যাই হোক, আমি তোমাদের বললাম না হেয়ার অয়েলটা একটুখানি ইউজ করে তোমাদেরকে বলবো। তো চাম্পি করার পরে যখন আমি কম করলাম তখন কিন্তু আমার হেয়ার ফল হলো, বাট যখন আমি হেয়ার ওয়াশ করলাম আমার কিন্তু একটুও আর হেয়ার ফল হলো না। আমার তো খারাপ লাগলো না, আরও 2-3 বার ইউজ করলে বেটারভাবে বুঝতে পারবো। করা চেঞ্জ, আজকে তোজোকে একটু ডাল ভাত মাছ ভাজা দিচ্ছি। কদিন ডক্টর ওকে বলেছিল একদম পাতলা খাবার খাওয়াতে, তো খিচুড়ি ভাতে ভাত এগুলোই খাচ্ছিল। খেয়ে খেয়ে মনে হয় বোর হয়ে গেছে, এমনি সর্দি মুখে দেখবে খেতে কিছু ইচ্ছে করে না, তাই অল্প করে ভাত ডাল মাছ ভাজা একটু আলু উচ্ছে সেদ্ধ দেবো, সেটা দিয়ে ওর হয়ে যাবে। আর ডালটা কিন্তু আজকে সৌরভ বানিয়েছে রসুন ফোড়ন দিয়ে, ভালোই হয়েছে বেশ। আর তোজো এই ডালটা খেতে খুব ভালোবাসে, মানে পেঁয়াজ থাকলে না যে কোনো সবজিতে খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য এরকম ভাবে বানানো হয়েছে। আর আমাদের জন্য যেটা বানাবো সেটা হচ্ছে মাছের ঝুড়োর একটা ফ্রাই টাইপের করব। মানে এটার রেসিপিটার নাম কি দেওয়া যায় আমি ঠিক জানি না, এর আগেও হয়তো তোমাদের সাথে রেসিপি শেয়ার করিনি, বাট আইডিয়াটা শেয়ার করেছিলাম। আমাদের এখানে কি বলতো, পুরো একটা গোটা মাছ কিনতে হয়, এবার তোজো পেটিগুলো খেয়ে নেয়, দাগাগুলো পড়ে থাকে, আর আমরা দুজনে একটা বড় মাছ কত খাবো ওই ঝাল ঝোল। আর আমার তো সত্যি কথা বলতে কাতলা মাছ পোনা মাছ খেতেও ইচ্ছা করে না, ওই একবার দুবার খেলাম ব্যাস হয়ে যায়। তো ফ্রিজে থাকে ওইগুলো, কি করব, তাই জন্য আমি যেটা বুদ্ধি করি সেটা হচ্ছে নুন আর হলুদ দিয়ে মাছটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, দেন কাঁটাগুলো ছাড়িয়ে পুরো এরকম বোনলেস হয়ে গেছে, বুঝেছো? তো এবার এটা একটুখানি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে ভাজা ভাজা মতন করব, শুকনো ভাতে মেখে খেতে ভালো লাগে। আমি কিন্তু মাছের ঝুড়োটার মধ্যে একটু আলুও অ্যাড করেছিলাম, তো আলুটাকে না এরকম আলু ভাজার মতন কেটে নিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে প্রথমে তুলে রেখেছিলাম। আর তার মধ্যে ওই তেলের ওপরেই একটুখানি রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু বেশি করে ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচোনো দিয়েছি, টমেটো কেচাপ দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছের ঝুড়োটা ওর মধ্যে অ্যাড করেছি। তবে এই রান্নাটা এমনি তো সিম্পল আছে, বাট যখন মাছটা ভালো করে বাছবে দেখে নেবে কাঁটা যেন একটুও না থাকে। তো তারপরে এর মধ্যে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু মাছের ঝুড়ো রেডি। এরকম কাতলা মাছের ঝুড়ো দিয়ে কিন্তু খুব সুন্দর চপও বানানো যায়, সেই রেসিপিটা অন্য কোনো দিনও শেয়ার করব। আর তোমরা অবশ্য জানোই ওই রেসিপিটা মামুনির একটা রেসিপি, আমি অনেকবার তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, তো সেগুলো নয় পরে তোমাদের সাথে আবার একবার শেয়ার করে দেবো। তো এইটা দেখো এরকম ভাজতে ভাজতে না একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, খেতে যা দারুণ হয় না এটা, অবশ্যই ট্রাই করে দেখো, একটু ঝাল ঝাল করে বানিও, দারুণ লাগবে। আমার তো রান্না অনেকক্ষণই হয়ে গেছে, তারপরে তোজোকে খাওয়ালাম, ওকে ঘুম পাড়ালাম, তার আগে একবার ওকে নেবুলাইজার নিতে হতো, তো সেই সব করে এই জাস্ট ও শুলো। তো অনেকটা ভালো আছে, ইনিশিয়ালি আমিও খুব ভয় পেয়ে গেছিলাম এই নেবুলাইজারটা নিয়ে, দেখলাম খুব তাড়াতাড়ি রিকভার করলো। তো এটা একটা ভালো লাগছে, মানে আমরা অনেক কিছুতে ভয় পেয়ে যাই হট করে, কিন্তু এইগুলো কি আমাদেরও ধীরে ধীরে এক্সপিরিয়েন্স হচ্ছে। সো এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের থালি। এখানে আছে আলু আর উচ্ছে সেদ্ধ, সেটা দিয়ে খাওয়ার জন্য সামনের পাতে ঘি আছে, মুসুর ডাল, আর তার সাথে এখানে কাতলা মাছের ঝুড়ো। এটা ডাল দিয়ে বা শুকনো ভাতে দুভাবেই খেতে কিন্তু খুব ভালো লাগে। না, শুকনো ভাতে মেখে খেতে বেশি ভালো লাগে। আচ্ছা তাহলে তাই। আজকে আমাদের এখানে ওয়েদারটা কেমন বলো তো, সেই মন খারাপ করা ওয়েদার, মানে সকাল থেকে মেঘলা করে আছে, বৃষ্টি সেভাবে হচ্ছে না। তো যাই হোক আমাদের লাঞ্চ হয়ে গেছে, সৌরভকে এখন আবার একটু অফিসে যেতে হলো, তো এখন বেরোলো মানে ফিরতে ফিরতে 6:30 7টা তো বটেই, তোজো এখনও ঘুমাচ্ছে। তো আমি মেনলি ব্যালকনিতে এসেছিলাম জামা কাপড়গুলোকে স্ট্যান্ডে দেওয়ার জন্য, বাইরে দিয়ে রেখেছিলাম জানি হাওয়া যদি শুকিয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু থেকে থেকে না বৃষ্টি হচ্ছে, তো বুঝতে পারছি না ভিজে যাচ্ছে, তো স্ট্যান্ডে দিয়ে দিলাম, আমি এবার একটুখানি রেস্ট নিই। লাঞ্চ টাঞ্চ করে আমি গেছিলাম অফিসে। অ্যাকচুয়ালি আমার অফিসের ল্যাপটপে বায়োস আপডেট হয়েছে, আর তারপরে কিছুতেই সিট্রিক্সে কানেক্ট হচ্ছে না, মানে ক্লায়েন্ট ওয়ার্ক স্পেসে আমি কানেক্ট করতেই পারছিলাম না। তো সেটা দেখানোর জন্য আমি অফিসে গেছিলাম, তো সমস্যাটা সামান্যই ছিল। তো অফিসের যে ল্যান আছে সেটাতে কানেক্ট করেই ওই আপডেটটা নিতে হতো, তো সেটা করা হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। লগ ইন আমি বাড়ি থেকেই করবো, জাস্ট ওই ল্যাপটপের আপডেটটার জন্য যেতে হয়েছিল। আজকে আর খেয়ে দিয়ে উঠে বিশ্রাম হলো না, রাত্রেবেলা ঘুম হয়নি, ভেবেছিলাম যে খেয়ে দিয়ে উঠে একটু বিশ্রাম নেব,
আর সেগুড়ে বাড়ি। বেশ অফিস থেকে ঘুরে এলাম, তারপরে বাড়ি ফিরে দেখছি বেশ ভালো বৃষ্টি হচ্ছে। তো পুনের ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গেছে। মাঝে একটা বেশ 10-12 দিনের ড্রাই স্পেল ছিল, তারপরে আবার লাস্ট 3-4 দিন ধরে দেখছি লাগাতারই বৃষ্টি হচ্ছে। তো এখানে তো দেখো রথ নিয়ে সেরকম উন্মাদনা নেই কলকাতার মতো, মানে বাচ্চারা যে রথ সাজিয়ে নিয়ে বেরোয় সেরকম কালচারটা নেই। বাট এবার দেখছি পুনেতে অনেক এরকম মানে সার্বজনীন রথ যেগুলো সেগুলো বেরোচ্ছে। ইনফ্যাক্ট রথের দিন তো বেরিয়েইছে, আমি যা সোশ্যাল মিডিয়ায় চেক করছিলাম অনেক রথ না এরকম কালকেও বেরিয়েছে, মানে সানডে করে। তো ভালো, বেশ। এমনিতে দেখো তোজোকে এখানে রথ যে নিয়ে বার করবো সেরকমটা আর হয়নি, একেও শরীর খারাপও ছিল, আর এখানে কেউ বেরোয় না ওইভাবে। তো সেই কারণে বাট দেখি উল্টো রথে যদি পসিবল হয় যাবো। আমরা বাড়ির কাছে একটা জায়গায় দেখলাম যে রথ নিয়ে বেরিয়েছে, ও একটু মজা পাবে। আজকে একটা অন্যরকম জিনিস সৌমি আনবক্স করছে। হ্যাঁ, সচরাচর এরকম জিনিস আমাদের বাড়িতে আনবক্স হয় না। দেখি তোমরা আগে গেস করতে পারো কিনা। কি আছে হ্যাঁ। পজ করে কমেন্ট করো। আর সৌমি মনে হয় এই জায়গাটা খুব পছন্দ করে কোনো কিছু আনবক্স করার জন্য, তাই না? হ্যাঁ, কোনো কিছু দেখানোর হলে আমি এই জায়গাটায় বসেই তোমাদেরকে দেখাই। না, অ্যাকচুয়ালি সেন্টার টেবিলটা আছে না, রেখে আনবক্স করাটা ইজি হয়। ওই দেখো ঢোলের প্র্যাকটিস শুরু হয়ে গেছে। গণপতি আসছে। হ্যাঁ, ভাল লাগে এই বিকেল বেলার এই সময়টায় ঢোলটা যখন বাজে না, বেশ ফেস্টিভ ফেস্টিভ লাগে, ভাল লাগে বেশ। তো তোজোর জন্য এখানে দেখো অনেকগুলো বুকস অর্ডার করা হয়েছে। তোজো এখন বড় হচ্ছে, তোজো না স্টোরি শুনতে খুব ভালোবাসছে। আমার মনে হয় ওদের স্কুলেও না ওদের স্টোরি শোনায়, তাই আমি চেষ্টা করছি এখন বেড টাইমে ওকে স্টোরি শোনাতে। আর আমাদের সত্যি কথা ছোটবেলায় ঠাকুমা দিদিমার কাছ থেকে যে স্টোরিগুলো শুনেছিলাম সেগুলো ভুলে মেরে দিয়েছি। হ্যাঁ, আমরা অশাপূর্ণা দেবী নই যে আমরা বানিয়ে বানিয়ে গল্প বলবো, তো আমাদেরকে কিছু পড়ে শোনাতে হবে। তো সেই কারণেই এগুলো আনানো। তো পঞ্চতন্ত্রের দেখো এরকম 101টা স্টোরি আছে, আর অনেকগুলো স্টোরি বুক আনানো হয়েছে। এগুলো বেশ ছবি দেওয়া আছে, তো ইন্টারেস্ট পাবে। এগুলো সমস্ত পেঙ্গুইনসের, আর এই সমস্ত এগুলো না পেঙ্গুইন পাবলিকেশনের। তো আই ডোন্ট হ্যাভ এনি সুপার পাওয়ার। না তোমার এগুলো তোমার ভালো। হ্যাপি। মাম্মাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আজকেই সব পড়ে ফেলবে গো আমাদের বিদ্যাসাগর। কত স্টোরি বুক। খুব খুশি হয়েছে। না, গেমসের সাথে সাথে স্টোরি বুক টাইমটা দেওয়াও খুব ইম্পর্টেন্ট। এই দেখো কি সুন্দর, আমরা সব এগুলো পড়বো। হ্যাঁ মা, এটা হচ্ছে আই ড্রিম অফ গণেশা। এই তো এখন এইটাই পড়বো আমরা। হ্যাঁ, সামনে গণপতি, আমরা এইটা পড়বো। এই স্টোরিটা এখন আমরা শুনবো, ঠিক আছে? আজকে লাঞ্চে সেভাবে তোজোর ভেজিটেবলস খাওয়া হয়নি, সেই কারণে ডিনারে দেখো ওকে একটা ভাজি বানিয়ে দিচ্ছি। এরকম সবই এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আলু, বিনস আর গাজর। এটা একটু ফ্রাই করে দেবো, খেতে ভালো লাগবে। সৌরভ অফিস থেকে ফিরলো, আমরা বসে চাটা খেলাম। আমার মুডটা আজকে এত অফ হয়ে গেছে না, মেনলি বিকেলের পর থেকে। সৌরভও ছিল না, তোজো ঘুমাচ্ছিল, এত বিরক্ত লাগছে সামহাট, মানে আমি বলে বোঝাতে পারবো না। 1 সপ্তাহের ওপর হয়ে গেছে আমি বাড়ির থেকে পা বার করিনি, মানে বাড়িতে পুরো বন্দি যাকে বলা চলে। তার মধ্যে তোজোর শরীরটা খারাপ, বাচ্চার শরীর খারাপ হলে কিচ্ছু ভালো লাগে না। নিজেদের কিছু হলে তাও নয়, ঠিক আছে, ও এত কষ্ট পাচ্ছে, মানে এত খারাপ লাগছে। তার মধ্যে সব মিলিয়ে দেখো, শুধুমাত্র যে শরীর খারাপটাই একমাত্র তা নয়, কাজে হ্যাম্পার হয়, সৌরভের অফিস আছে, এ ছাড়া বাদ দিয়েও তো আরও অনেক কিছু চলে না। তো সেই সব মিলিয়ে এত পাজল লাগে না এক এক সময় যে বলার নয়। কিন্তু আমি জানি তোমরা ওইটা রিলেট করবে, মানে আমাদের প্রত্যেকেরই লাইফে এরকম তো ফেজ আসেই, তাই না?
আমি জানি এটা কিছুই ব্যাপার নয়, বাচ্চা মানুষ এই সিজন চেঞ্জের সময় এরকম সর্দি কাশি জ্বর লেগেই থাকবে, সেটার জন্যই বলছি না, কিন্তু দেখে মাঝে মাঝে না মানে সব কিছু বাস্তব মেনেও যেন ভালো লাগে না। তো এই আর কি, আমি তাই সৌরভকে বলছিলাম আমি কালকে একটুখানি কোথাও বেরোবো। সৌরভ বলছে হ্যাঁ আমি বরঞ্চ তোজোকে নিয়ে থাকবো, তুমি একটু সামনাসামনি কোথাও ঘুরে আসবে। বলছি সেটাও যে আমি মন থেকে পারবো তা নয়, যতক্ষণ না তোজোটা একদম 100% ঠিক হচ্ছে, ওকে স্কুলে পাঠাতে পারছি, ততক্ষণ যেন আমারও ভালো লাগছে না। মনে হচ্ছে ও ওর রিদমে ফিরুক, তারপরে আমি সব কিছু করবো। তাও তার মধ্যে দেখো আজকে আমি ব্লগটা বানাচ্ছি, তাও মাইন্ডটা একটু ডাইভার্ট আছে। বাট এরকমই আর কি, মানে দেখো আমি ডেলি ব্লগ বানাই, আমার লাইফটা যেরকম যাবে সেরকম কিছুই তোমাদের সাথে আমি তুলে ধরতে পারবো। তার মধ্যে আমরা বলছি যে আমরা ফ্ল্যাট কেনাটা নিয়ে প্রচণ্ডভাবে স্ট্রেসড, আমরা চাইছি তাড়াতাড়ি করে কিছু একটু হোক, সেটাও দেখো না এই শরীর খারাপ করে হচ্ছে না, আর দেখতেও যেতে পাচ্ছি না। তো সব মিলিয়ে আর একদম পাজল অবস্থা। নিশ্চয়ই রান্নাটা কে দেখাচ্ছে তোমরা বুঝতেই পেরেছো, হাতটা দেখে অ্যাটলিস্ট। তো কি বানানো হবে ডিনারের জন্য সেটা নিয়ে আমি আর সৌমি আলোচনা করছিলাম অনেকক্ষণ ধরে। মানে ভালো লাগছে না, এটা ওটা সেটা, সৌমি প্রায় আমাকে 3-4 রকমের অপশন দিল, লাস্টে হলো যে একটা পরোটা। এবার পরোটা বানিয়ে নি, তাহলে আর সাইডে কিছু বানাতে হবে না, আর রুটি তো এমনিতেই করতে হতো। তাই বললাম ঠিক আছে, পরোটা যখন বানাবি শুধু শুধু আচার দিয়ে খাবে। ফ্রিজে দেখলাম 6 পিস চিকেন রয়েছে। কারণ ঠিক আছে তুমি তোজোকে খাওয়াও, আমি ওই 6 পিস চিকেন দিয়ে একটু চিকেন ফ্রাই টাইপের করে দিচ্ছি, একদম ড্রাই ড্রাই হবে, পরোটা দিয়ে খেতে ভালো লাগবে। কিছুই না, কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিয়ে, তারপরে আদা রসুন বাটা দিয়ে চিকেনটা দিয়ে অল্প একটুখানি স্পাইসেস দিয়ে চাপা দিয়ে রেখে দাও, ব্যাস তাহলেই হয়ে যাবে। কম টাইমে খেতে ভালো লাগবে। কারণ ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি আজকে, তোমাকে আর বানাতে হবে না। চিকেন রান্না তো হয়ে গেছে, এবার হেড কুককে ডেকেছি একটু টেস্ট করে বলার জন্য কেমন হলো। কড়াটা কাঁদছে, বলছে যে আমাকে কেন এত খাটালি, হুম, এইটুকু চিকেন আমাকে সত্যি কেন। কথা, কোয়ান্টিটি দেখে সত্যি আমারই কান্না পাচ্ছে। একটু নুন হবে সামান্য। পরোটা পরোটা দিয়ে খাওয়ার জন্য ভালো হয়েছে তো। খুব ভালো হয়েছে। আজকে সৌরভ আমাকে অনেক হেল্প করেছে রান্নায়, হুম, ডাল বানিয়েছে সকালবেলা, চিকেন বানিয়ে দিল। এটা না বানালেও চলতো, হয়তো আচার দিয়ে পরোটা খেয়ে নেওয়া যেত। আমি তো ভাবছি এটার সাথে রুটি বানিয়ে দেবো। তাহলে এটা শুধু আমার, তুমি রুটি চিনি দিয়ে খেও, এটা আমি রুটি দিয়ে খাবো, একজনের হবে। পরোটা দিয়ে খেলে দুজনের হবে। তো এই চিকেন ফ্রাই এর রেসিপিটা তোমরাও ট্রাই করতে পারো, ভালোই লাগবে আশা করি। আজকে আমি বানাচ্ছি পেঁয়াজ পরোটা। তো পেঁয়াজটাকে দেখো এরকম সরু সরু করে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়েছি জোয়ান, চাট মশলা, স্বাদ মতো নুন আর একটু লঙ্কা গুঁড়ো। এবার এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু বানিয়ে দেখতে পারো, ইজিলি হয়েও যায় আর খেতেও না খুব ভালো লাগে। আই থিঙ্ক এর আগে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছিলাম। এই পেঁয়াজ পরোটাটা কিন্তু একটু অন্য টেকনিকেই বানাতে হবে। তো আমি যেভাবে বানাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখলে টেকনিকটা বুঝে যাবে। তো মোটামুটি একটু বড় করে না পরোটাটা বেলে নেবে প্রথমে। এবার পেঁয়াজটা পুরো পরোটা এরকম ছড়িয়ে দেবে। এবার একটা ছুরি দিয়ে মধ্যিখান থেকে কেটে নেবে, দেন এবার পরোটা যেরকম আমাদের শেপ হয় সেরকম পরোটার শেপ করে দেবে। ব্যাস, দ্যাটস ইট। সৌরভ আজকে চিকেন বানিয়েছে ঠিক আছে, কিন্তু এটা না মানে আচার দিয়েও খেতে খুব ভালো লাগে। মানে টিফিনেও তোমরা এরকম ভাবে পরোটা নিয়ে যেতে পারো, ভালো অপশন। নিজের বানানো খাবারে নিজেই সুখ্যাতি করো নাকি? ভালোই হয়েছে, কোনটা ভালো বলছে, পরোটাটা না চিকেনটা? দুটোই ভালো হয়েছে। আমরা বাড়িতে বসে বসে আর কিছু করছি না, রান্না বান্না করে শুধু খাচ্ছি। 1 সপ্তাহ হয়ে গেল আমরা বাড়িতেই বসে আছি, কোথাও যাইনি, সেটা তোমাদেরকে বলছিলাম যে মুভি দেখতে যাবো প্ল্যান করেছি। আর হলো না। তাও তুমি আজকে একটু অফিসে গেছো,
4টে লোকের মুখ দেখেছো। সেটাই। বাট ঠিক আছে, এরকম তো হতেই পারে না, কি আর যত করা। ভাববো তত আরো বেশি বোর লাগবে।